পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা, পর্ব সংখ্যা ২১। গাড়ির কাছে এসে নিহারিকা দেখল ইরফান ঠিক আগের মতোই হেলান দিয়ে বসে আছে, চোখ বন্ধ, শ্বাস ধীর। নিহারিকা দরজা খুলে ভেতরে ঢুকল। ড্রাইভিং সিটে বসে এক মুহূর্ত চোখ বন্ধ করল সে। আজকের দিনটা যেন এক মাসের সমান দীর্ঘ। ইঞ্জিন স্টার্ট হতেই রাতের নীরব রাস্তা সামনে খুলে গেল। গাড়ি ধীরে ধীরে এগোতে লাগলো ফাঁকা রাস্তায়। রাস্তার লাইটগুলো একটার পর একটা পেছনে পড়ে যাচ্ছে। স্টিয়ারিং শক্ত করে ধরে আছে নিহারিকা, কিন্তু তার মাথার ভেতর তখন ঘুরছে অসংখ্য প্রশ্ন। হুজুরের কথা, তোমার স্বামীর প্রথম স্ত্রী দুর্ঘটনায় মারা যায়নি। তারপর ইয়াসার কথা মনে পড়ল। ব্রিজ, রাত ১টা, গাড়ি নদীতে পড়ে যাওয়া, ইরফানের এলোমেলো অবস্থা। আর সবচেয়ে অদ্ভুত, ইরফান প্রথমে নাকি বলেছিল সে ড্রাইভ করছিল, পরে বলল তাহিয়া চালাচ্ছিল। নিহারিকার আঙুল স্টিয়ারিংয়ে শক্ত হয়ে উঠল। গাড়ির ভেতর নিঃশব্দে সে নিজের সাথে কথা বলতে লাগলো। তাহিয়া ড্রাইভ করছিল, গাড়ি ব্রিজে ধাক্কা খেলো, গাড়ি নদীতে পড়ল। কিন্তু তাহিয়ার লাশ পাওয়া গেল ব্রিজের ধারেই। গাড়ি গেল নদীতে, আর ইরফান বেঁচে গেল। নিহারিকার চোখ সরু হয়ে এলো। এটা কেমন দুর্ঘটনা! তার মাথায় আবার ভেসে উঠল ডায়েরির শেষ লাইনটা, তামান্নাকে শেষ করতে হবে। গলা শুকিয়ে গেল তার। কেন এমন লিখবে ইরফান? আর যদি সত্যিই জাদু করা হয়ে থাকে, তাহলে সেই সময়টাতে, তাহিয়ার মৃত্যুর সময়। গাড়ি একটা বাঁক নিল। রাস্তার আলো এসে পড়ল ইরফানের মুখে। নিহারিকা এক ঝলক তাকালো তার দিকে। লোকটা যেন শিশুর মতো নিস্তেজ হয়ে ঘুমাচ্ছে। এই মানুষটা কি সত্যিই খুনি হতে পারে? তার বুকের ভেতর ব্যথা করে উঠল। সে ধীরে ফিসফিস করল, না, উনি এমন করতে পারেন না। কিন্তু মনের আরেকটা কণ্ঠ বলল, তাহলে কি? তার মাথায় এবার একের পর এক ঘটনা জুড়ে যেতে লাগলো। তাহিয়ার মৃত্যু, তারপর ইরফানের উপর জাদু, তারপর সেই ডায়েরির কথা। আর তামান্নার নাম বারবার কেন আসছে? নিহারিকার শ্বাস ভারী হয়ে উঠল। হঠাৎই তার মনে পড়ল আরেকটা কথা। হুজুর বলেছিলেন যে শুরু করেছিল সে এখনও বেঁচে আছে। গাড়ির গতি একটু কমে গেল। নিহারিকার চোখে তখন অদ্ভুত এক হিসেব চলতে শুরু করেছে। যদি কেউ ইরফানকে ফাঁসাতে চায়, যদি কেউ তাহিয়ার মৃত্যুকে দুর্ঘটনা বানিয়ে দেয়, আর তারপর ধীরে ধীরে ইরফানকে পাগল বানাতে চায়। স্টিয়ারিংয়ের উপর তার আঙুল ধীরে টোকা দিতে লাগলো। সে নিজেই নিজের মনে বলল, কার লাভ হবে এতে? একজন মানুষের, যে ইরফানের খুব কাছে, যে এই বাড়ির ভেতরে আসা যাওয়া করতে পারে, যে সব কিছু জানে। নিহারিকার চোখে ধীরে ধীরে এক অদ্ভুত আলো জ্বলে উঠল। তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ একটা হাসি ফুটে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো সে সব কিছু বুঝে ফেলেছে, কিন্তু সাথে সাথেই আবার মাথা নেড়ে ফেলল। না, এখনো নিশ্চিত না। প্রমাণ দরকার, সত্য দরকার। আজ রাতে এই সুতা বেঁধে ঘুমালে সব জানা যাবে। গাড়ি ধীরে ধীরে তাদের বাড়ির গেটের সামনে এসে থামল। ইঞ্জিন বন্ধ করেও কয়েক সেকেন্ড বসে রইল নিহারিকা। তার চোখ এবার দৃঢ়। মনে মনে বলল, আজ রাতেই সত্য বের হবে। আর সেই সত্য হয়তো এই ঘরের কারো জীবন পুরোপুরি বদলে দেবে। নিহারিকা পাশে তাকালো। ইরফানের গালে হাত বুলিয়ে আলতো করে ডাক দিল। কিছুক্ষণ পর ইরফান এমনভাবে চোখ খুলল যেন চমকে গিয়েছে। এরপর নিহারিকার কথা মতো গাড়ি থেকে নেমে পড়ল। ইরফানের শরীর অস্বাভাবিকভাবে প্রচুর ক্লান্ত অবস্থা পরিলক্ষিত করে নিহারিকা তার জামা কাপড় বদলে দিয়ে ঘরে শুইয়ে দিয়ে এসেছে। দ্রুত আয়শা বেগমের ঘরে এসে দাঁড়ালো নিহারিকা। আয়শা বেগম শুয়ে শুয়ে ইনায়ের সাথে খেলছিলেন। নিহারিকাকে দেখে দ্রুত উঠে বসলেন। কি হয়েছিল বৌমা? হুট করে কোথায় গিয়েছিলে দুজন? সব ঠিক আছে তো? নিহারিকা শুকনো ঢোক গিলে এগোতে এগোতে ধীরে মাথা নেড়ে বলল, কিচ্ছু ঠিক নেই আম্মা, কিছুই ঠিক নেই, তবে সব ঠিক করে নেব। বলেই ইনায়ের কাছে এসে বসে পড়ল নিহারিকা। হাতের মুঠোয় থাকা একটা তাবিজ ইনায়ের ডান হাতে বেঁধে দিতে দিতে বলল, আমার একটা আবদার রাখবেন আম্মা? আয়শা বেগম ভয়ে স্তব্ধ হয়ে রয়েছেন। নিহারিকার কথাবার্তা ঠিক লাগছে না তার কাছে, তাই গম্ভীর এবং ভয়ার্ত সুরেই বললেন, বলো বৌমা। নিহারিকা ঠোঁট আলতো করে কামড়ে ভেবে বলল, আজকের রাতটা ইনায়া আপনার সাথে ঘুমোক। আয়শা বেগম সাথে সাথে মাথা নাড়লেন। হ্যাঁ, অবশ্যই, আমার নাতনি আমার কাছে বেশি ভালো থাকে, তাই না দাদুমণি? বলেই ইনায়াকে আদর করলেন আয়শা বেগম। নিহারিকা অনুভূতিশূন্য দৃষ্টি ফেলে উঠে দাঁড়ালো। এরপর চলে যেতে চাইলে আয়শা বেগম পিছন থেকে বলে উঠলেন আবারও, কোথায় গিয়েছিলে বৌমা? বললে না তো, কি হয়েছে? নিহারিকা থেমে গেল দরজার কাছে। ঘরের বাতাসে তখন অদ্ভুত নীরবতা। ইনায়া খিলখিল করে দাদির আঙুল ধরে খেলছে, যেন পৃথিবীতে কোনো দুঃখ নেই। নিহারিকা ধীরে ঘুরে তাকালো। আয়শা বেগমের চোখে স্পষ্ট উৎকণ্ঠা। নিহারিকা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে এগিয়ে সে বিছানার পাশে বসলো আবার।
তার চোখে তখন এক ধরনের ক্লান্ত স্থিরতা। আম্মা, একটা প্রশ্ন করব? আয়েশা বেগম একটু অবাক হলেন। করো। নিহারিকা খুব শান্ত গলায় বলল, তাহিয়া আপুর মৃত্যুর দিনটা আপনারও কি মনে হয় ওটা শুধু দুর্ঘটনা ছিল? প্রশ্নটা শুনতেই আয়েশা বেগমের মুখের রং যেন এক মুহূর্তে ফিকে হয়ে গেল। তিনি একটু কেশে নিয়ে বললেন, হ্যাঁ মা, ওটা তো দুর্ঘটনাই ছিল, সবাই তো জানে। নিহারিকা স্থির চোখে তাকিয়ে রইল। গত 3 বছরের মধ্যে কি এই পরিবারের কারো মৃত্যু হয়েছে মা? তাহিয়া ব্যতীত আর কেউ ছিল যার মৃত্যুটা স্বাভাবিক নয়? আয়েশা বেগম এবার একটু অস্বস্তিতে পড়ে গেলেন। তেমন কেউ তো নেই। নিহারিকা ধীরে মাথা নেড়ে বলল, একটু ভেবে বলুন আম্মা। কিছুক্ষণ চুপ রইলেন আয়েশা বেগম, তারপর বললেন, তামান্নার বোন। এই নামটা শুনে নিহারিকার চোখে ক্ষীণ একটা ঝলক খেলে গেল। অবাক হলো সে। তামান্নার বোন? তামান্নার বোনও ছিল? আয়েশা বেগম মাথা নেড়ে বললেন, হ্যাঁ বৌমা, ওর যমজ বোন ছিল। নিহারিকা খুব ধীরে বলল, কি আশ্চর্য, এই কথা আগে কেন বলেননি? আয়েশা বেগম একটু ভেবে বললেন, সে তো অনেকদিন আগের কথা বৌমা। আর তামান্নার বোন অসুস্থতায় মারা গিয়েছিল। হুট করে ঘটে যাওয়া মৃত্যুতে সবাই অনেক অবাক হয়েছিল, কিন্তু ও মারা গিয়েছিল বিদেশে, তাই আর এসব কেউ মনেও রাখেনি, এমনকি তামান্নাও না। তারা দুই বোনও তো ক্লোজ ছিল না, দেশে আসতো না সে। নাম কি তার? অনন্যা। নিহারিকা আর কিছু বলল না। তার চোখ তখন স্থির। মাথার ভিতর যেন হিসেবগুলো আবার নতুন করে সাজতে লাগলো। বিড়বিড় করে বলল, আপনাকে কে বলেছে আম্মা যে তামান্না মনে রাখেনি? আয়েশা বেগম কিছু বলার আগে সে ধীরে উঠে দাঁড়ালো। ঠিক আছে আম্মা। আয়েশা বেগম উদ্বিগ্ন গলায় বললেন, বৌমা, তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। কি হয়েছে বলো তো? নিহারিকা দরজার দিকে হাঁটতে হাঁটতে থেমে গেল। তারপর খুব শান্ত গলায় বলল, আজকে হয়তো কিছু জানতে পারবো আম্মা। কি? নিহারিকা তাকালো না, শুধু বলল, সত্য। এরপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। করিডোরের আলো ম্লান। ঘরের ভেতর ঢুকতেই সে দেখল ইরফান গভীর ঘুমে ডুবে আছে, মুখে ক্লান্তির ছাপ। নিহারিকা দরজা ভেতর থেকে বন্ধ করল। তারপর ধীরে বিছানার পাশে বসে পড়ল। কিছুক্ষণ শুধু তাকিয়ে রইল ইরফানের দিকে। এই মানুষটার জীবনে কত অন্ধকার ঢুকে গেছে সে নিজেও জানত না। তার মুঠোয় তখনও শক্ত করে ধরা সেই সুতো। হুজুরের কথা আবার কানে ভেসে উঠল, ডান হাতের আঙুলে বেঁধে ঘুমিয়ে পড়বে, বাকিটা নিজেই জানতে পারবে। নিহারিকা গভীর শ্বাস নিল। তারপর খুব আস্তে ইরফানের ডান হাতটা নিজের হাতে তুলে নিল। ঘুমন্ত অবস্থাতেও লোকটার হাত কেমন উষ্ণ। সে নিজের ডান হাত এগিয়ে দিল। তারপর ধীরে ধীরে সুতাটা দুজনের আঙুলের চারপাশে পেঁচাতে লাগলো। একবার দুইবার, শেষে শক্ত করে গিঁট দিল। এক মুহূর্ত চুপ করে বসে রইল। তার বুক ধুকপুক করছে দ্রুত। আজ রাতে সে কি দেখতে চলেছে? কোন সত্য? তাহিয়ার মৃত্যু, নাকি আরও ভয়ানক কিছু? অনন্যার সাথে কি এর কোনো যোগসূত্র রয়েছে? নিহারিকা ধীরে ইরফানের পাশে শুয়ে পড়ল। ঘরের বাতি নিভিয়ে দিল। অন্ধকারে শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে। সে চোখ বন্ধ করল আর মনের ভেতর শেষবারের মতো দোয়া করল, আল্লাহ, আমাকে সত্য দেখান। কিছুক্ষণের মধ্যেই ঘুম নেমে এলো ধীরে ধীরে। আর ঠিক তখনই নিহারিকার মনে হলো যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে অন্ধকারের গভীরে, একটা রাতের দিকে, একটা ব্রিজের দিকে, যেখানে কেউ একজন মরতে যাচ্ছিল। রাতের গভীর অন্ধকার ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। জানালার বাইরে আকাশের রং বদলাচ্ছে, কালচে নীল থেকে ধূসর, ধূসর থেকে ফ্যাকাশে আলো। ঠিক সেই সময় দূরের মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শান্ত গভীর সেই সুর যেন নিস্তব্ধ ঘরের ভেতর ঢুকে পড়ল। ইরফানের চোখ হঠাৎ কেঁপে উঠল, তারপর ধীরে ধীরে খুলে গেল। প্রথম কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না সে কোথায়। মাথা ভারী লাগছে, শরীর যেন কারো মার খেয়ে এসেছে। সে কপাল কুঁচকে ছাদের দিকে তাকিয়ে রইল। মনে হলো যেন অনেক দূরের কোনো স্বপ্ন থেকে ফিরে এসেছে। ফজরের আজান তখনও ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ। ইরফান গভীর শ্বাস নিল। ঠিক তখনই তার ডান হাত নড়াতে গিয়ে থেমে গেল। কিছু একটা আটকে আছে। সে নিচে তাকালো। তার আঙুলের সাথে আরেকটা আঙুল শক্ত করে বাঁধা, একটা কালচে সুতা। ইরফান ভ্রু কুঁচকে পাশ ফিরে তাকালো, আর তখনই তার বুক ধক করে উঠল। নিহারিকা তার পাশে শুয়ে আছে, কিন্তু কিছু একটা অদ্ভুত। মেয়েটা একদম নিথর, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে। তার বুক ওঠানামাও যেন বোঝা যাচ্ছে না। ইরফান কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর ধীরে ডাকল, নিহা। কোনো সাড়া নেই। সে একটু জোরে বলল, নিহারিকা, ওঠো। তবুও কোনো নড়াচড়া নেই। ইরফানের বুকের ভেতর অজানা ভয় চেপে বসলো। সে তাড়াতাড়ি উঠে বসলো, হাত দিয়ে নিহারিকার কাঁধ আলতো ঝাঁকালো। নিহা, শুনছ? নামাজ পড়বে না? নিস্তব্ধতা।
কোনো সাড়া নেই। ইরফানের গলা শুকিয়ে গেল। সে এবার নিহারিকার মুখের কাছে ঝুঁকে এলো। মেয়েটার নিঃশ্বাস আছে, কিন্তু খুব ধীর, এমন নিথর যেন গভীর অজ্ঞান। নিহারিকা, এবার তার গলায় স্পষ্ট আতঙ্ক। সে দ্রুত সুতাটা খুলতে গেল, কিন্তু গিঁটটা এত শক্ত করে বাঁধা যে খুলতেই সময় লাগছে। তার হাত কাঁপছে। কি হয়েছে তোমার? তার মনে হঠাৎ কাল রাতের কথা ভেসে উঠল। হুজুর, অদ্ভুত সব ঘটনা, জাদু। তার বুকের ভেতর ধকধক করতে লাগলো। অবশেষে সে সুতা খুলে ফেলল। তারপর 2 হাত দিয়ে নিহারিকার মুখ ধরল। মেয়েটার গাল ঠান্ডা। নেহা, চোখ খোলো। কোনো সাড়া নেই। ফজরের আজান শেষ হয়ে গেছে। ঘরের ভেতর আবার নীরবতা। ঠিক তখন নিহারিকার আঙুলটা হালকা কেঁপে উঠল, খুব সামান্য। ইরফান থমকে গেল। সে আবার ঝুঁকে এলো। হঠাৎ নিহারিকার ঠোঁট কেঁপে উঠল। তারপর খুব মৃদু, প্রায় ফিসফিস করা একটা শব্দ বের হলো। তাহিয়া মরেনি, মরেনি। ইরফানের শরীর ঠান্ডা হয়ে গেল। সে শুকনো ঢোক গিলে আবারও নিহারিকাকে ঝাঁকালো। ওঠো নিহারিকা, ওঠো। নিহারিকার চোখ এখনো বন্ধ, কিন্তু তার ভ্রু কুঁচকে আছে। মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু দেখছে। তার ঠোঁট আবার নড়ল। গাড়ি থামাও। ইরফানের বুক ধক করে উঠল। তার মনে হঠাৎ অজানা আতঙ্ক জেগে উঠল, কারণ নিহারিকা ঠিক সেই রাতটার কথা বলছে যে রাতটা তাহিয়ার শেষ রাত ছিল। ইরফানের স্থির দৃষ্টি নিহারিকাতেই নিবদ্ধ থাকাকালীন হুট করেই ধপ করে চোখ জোড়া খুলে ফেলল নিহারিকা, যেন কেউ জোরে সোরে ধাক্কা দিয়ে তাকে জাগ্রত করেছে। আতকে উঠে নিহারিকা দ্রুত উঠে বসল। ইরফান আতঙ্কিত চোখে তাকিয়ে রইল, কেননা নিহারিকার চোখ দুটো মারাত্মক লাল, যেন একটু ছুলেই গলগল করে রক্ত পড়বে। ইরফান ভয়ে নিহারিকাকে আবারও ডাকল, কি হয়েছে নিহা, ঠিক আছো? নিহারিকা আবারও চমকে তাকালো ইরফানের দিকে। কিছুক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে রইল, যেন সামনে থাকা মানুষটাকে ঠিক চিনতে পারছে না। তার বুক দ্রুত ওঠানামা করছে। হঠাৎই তার মুখ বিকৃত হয়ে গেল। সে এক হাত দিয়ে পেট চেপে ধরল। গলা থেকে অদ্ভুত শব্দ বের হতেই নিহারিকার শরীর কুঁচকে গেল। ইরফান সঙ্গে সঙ্গে এগিয়ে এলো। কি হয়েছে নিহা? কিন্তু উত্তর দেওয়ার আগেই নিহারিকা হঠাৎ বিছানা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো। তার মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। ইরফানকে ধাক্কা দিয়ে সে প্রায় দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। ইরফানও পিছু পিছু গেল। ওয়াশরুমে ঢুকেই নিহারিকা বেসিনের সামনে ঝুঁকে পড়ল। পরের মুহূর্তেই তার শরীর কেঁপে উঠল। গল গল করে বমি করল নিহারিকা। তীব্র বমির শব্দ বের হলো তার গলা থেকে। ইরফান দ্রুত তার পেছনে এসে দাঁড়ালো। নিহারিকার কাঁধে হাত রাখল, কিন্তু পরের মুহূর্তেই সে জমে গেল। বেসিনের মধ্যে ছিটকে পড়া তরলটা অদ্ভুত গাঢ়, গাঢ় লাল। ইরফানের বুক ধক করে উঠল। নিহা, রক্ত। নিহারিকার শরীর আবার কেঁপে উঠল। সে আবার বমি করল, এইবার আরও বেশি। বেসিনের সাদা সিরামিকের উপর ছড়িয়ে পড়ল লাল রং, ঘন রক্তের মতো। নিহারিকা নিজেও থমকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তার চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। রক্ত আসছে, তার গলা শুকিয়ে গেছে। ইরফানের হাত কাঁপতে লাগলো। কি হয়েছে তোমার? রক্ত কেন? সে দ্রুত কল ছেড়ে দিল। পানি পড়ে লাল তরলটা ধুয়ে যেতে লাগলো ধীরে ধীরে। কিন্তু নিহারিকার শরীর আবার ঝাঁকুনি খেল। আরেকবার বমি করল সে, এইবারও লাল রক্ত মিশ্রিত। কিছুক্ষণ থমকে দেখার পর নিহারিকা নাক চেপে ধরল। কোনো সাধারণ রক্ত নেই এসব, এমন বিশ্রী গন্ধ কেন পাচ্ছে সে? নিহারিকা ইরফানের দিকে তাকালো। আধস্বরে বলল, আপনি কি গন্ধ পাচ্ছেন না? ইরফান কিছুক্ষণ নাক টেনে বলল, কই না তো। কিসের গন্ধ? এই তো একটা বিশ্রী গন্ধ আসছে। পাচ্ছেন না আপনি? আমার তো গন্ধেই বমি আসছে। ইরফান বারবার মাথা নেড়ে বলল, না নিহারিকা, পাচ্ছি না আমি, কোনো গন্ধই পাচ্ছি না। নিহারিকা এবারে অনুভূতিশূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে আয়নার দিকে তাকালো। কিছু সময় ভেবে ফিসফিস করে যন্ত্রর মতো বলে উঠল, আমার উপরে কালো জাদু করা হচ্ছে ইরফান। কেউ করছে, কেউ শুরু করেছে। ইরফান প্রায় ভয় পেয়ে গেল। কি উল্টোপাল্টা বলছো নিহারিকা? কি হচ্ছে এটা? সে তাড়াতাড়ি নিহারিকার পিঠে হাত বুলিয়ে দিল। নিহারিকা হাঁপাচ্ছে, তার চোখের লালাভ আরও গাঢ় হয়ে উঠছে। সে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে থমকে গেল। চোখ দুটো রক্তিম, মুখ ফ্যাকাশে, ঠোঁট কাঁপছে। তার মাথার ভেতর যেন এখনও সেই দৃশ্য ঘুরছে যেগুলো এতক্ষণ সে দেখেছে। নিহারিকা হঠাৎ দুহাতে বেসিন শক্ত করে ধরল। তার কণ্ঠ কাঁপছে। হুট করেই সে মাথা এক ঝটকায় ঘুরিয়ে ইরফানের বুকে সজোরে ধাক্কা মারল। হঠাৎ করে হওয়াতে ইরফান অনেকটা পিছিয়ে গেল। অবাক হয়ে তাকাতে না তাকাতেই নিহারিকা আবারও তাকে ধাক্কা দিল। কঠিন স্বরে জিজ্ঞেস করল, তামান্না কোথায়? হ্যাঁ, কোথায় ও? ওকে আমার চাই ইরফান, ওকে আমার চাই। তাহিয়াকে ও খুন করেছে ইরফান।
ইনায়ের মাকে তামান্না খুন করেছে। শুনতে পাচ্ছেন আপনি? কি বলছি শুনেছেন? ইরফান স্থির হয়ে গেল। কখনোই না, তোমার কোথাও ভুল হচ্ছে নিহা। তামান্না কেন করবে? নিহারিকা ধীরে মাথা তুলল। তার চোখ এখনও অস্বাভাবিক লাল। বাঁকা হাসল সে। এক ঝটকায় ইরফানের কলার চেপে ধরে হিসিয়ে বলল, আমি নিজ চোখে দেখেছি। এই 6 ঘন্টা আমি ঘুমাইনি ইরফান। অতীত দেখছিলাম এই 6 ঘন্টা ধরে। এমনি এমনি চোখ লাল হয়নি আমার। অন্য জগতে টেনে নিয়ে গিয়েছিল ওরা আমায়। একটু থেমে নিহারিকা আবারও বলল, ডোন্ট টেল মি। আমি যা হিসেব করেছি তাই সঠিক। আপনি নিজেও জানতেন তামান্না আসল কালপ্রিট, তাই না? বলুন বলুন, জানতেন না? বলুন। ইরফান চোখ মুখ ফ্যাকাশে হতে থাকলো, কিন্তু সে নিজেকে শক্ত করার সর্বোচ্চ চেষ্টা করে কঠিন স্বরে বলল, বাজে কথা বলো না নিহা। তামান্না এসব করেনি। ওর কি হবে এতে? লাভ কি ওর? কিছুই না। শুধু শুধু ওকে ফাঁসানোর চেষ্টা করো না তুমি নিহা। আমার কথা শোনো। আরও বেশি গর্জে উঠল নিহারিকা। মিথ্যে বলবেন না মিস্টার ইরফান কবির। এতক্ষণ সার্কাস দেখে চোখ খুলিনি আমি। নিজের সন্তানের নাম করে সত্যিটা বলুন। তামান্না এসব করেছে আপনি জানতেন, তাই না? ওই তো মেরেছে তাহিয়াকে। তামান্না কিছু করেনি। করেছে না, ও ইনোসেন্ট। তাহলে আমি কি শয়তান? শাট আপ নিহারিকা। সত্যিটা বলুন ইরফান কবির। আমি জানি আপনি সব জানেন। আমি শুধু এটুকু জানি তামান্না নির্দোষ। মিথ্যে। এটাই সত্যি। নিহারিকা এবারে নিজের সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে বলল, তামান্নাই করেছে। ওই করেছে। ওই আসল শয়তান। আর এটাই সত্য। এবারে ইরফান এক ঝটকায় নিহারিকাকে সরিয়ে তার বাহু খামছে ধরে পাল্টা গর্জনে তার থেকেও বেশি চিৎকার দিয়ে বলে, তামান্না কিচ্ছু করেনি। কারণ তামান্না জীবিত নেই নিহারিকা। ও মৃত। ও অনেক বছর আগেই মরে গেছে। তৎক্ষণাৎ যেন সময় থেমে গেল। ওয়াশরুমের কল থেকে টুপটাপ পানি পড়ছে। দুজনেই নিঃশ্বাস ফেলছে ভারীভাবে, কিন্তু শব্দটা যেন আর কানে ঢুকছে না। নিহারিকার চোখ স্থির হয়ে গেল। তার লালচে দৃষ্টি ধীরে ধীরে ইরফানের মুখে স্থির হলো, যেন সে বুঝতে চাইছে লোকটা মজা করছে নাকি পাগল হয়ে গেছে। কয়েক সেকেন্ড একে অপরের দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইল দুজন। তারপর খুব ধীরে নিহারিকা প্রায় ফিসফিসিয়ে বলল, কি? তাহলে তামান্না সেজে কে ঘুরছে? ওকে। ইরফান কিছু বলল না। নিহারিকার ঠোঁট থেকে আপনা আপনি অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, অনন্যা। সাথে সাথে নিজের মুখে চেপে আতঙ্কিত চোখে তাকালো নিহারিকা। চোখ বড় হলো নিমেষেই। ইরফান কোনো প্রতিক্রিয়া দিল না। তার চোখে তখন ক্লান্তি আর আতঙ্ক মিশে আছে। শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করল সে। নিহারিকার ঠোঁট শুকিয়ে গেল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। কিছুক্ষণ ভেবে বলল, মিস্টার কবির, প্লিজ আমায় এখন বলবেন না অনন্যাই জীবিত। তামান্না সেজে অনন্যা এই বাড়িতে রয়েছে এত বছর ধরে। প্লিজ আমাকে এখন এটা যেন শুনতে না হয়। ইরফান ভ্রুকুচকে অবাক হয়ে বলল, তুমি জানো? তুমি অনন্যার কথা শুনেছ? কে বলেছে তোমায়? নিহারিকা স্তব্ধ হয়ে তাকিয়ে থেকে বলল, তাহলে ও অনন্যা। ইরফান দীর্ঘশ্বাস ফেলে বসে পড়ল মেঝেতে। কিছুক্ষণ পাথরের মতো স্থির থেকে হুট করেই শব্দ করে কাঁদতে শুরু করলো। নিহারিকা তখনও শূন্যে তাকিয়ে রয়েছে। সেও এবারে ধীরে ধীরে বসে পড়ল ইরফানের পাশে। ধীর গলায় থেমে থেমে বলতে শুরু করলো, আপনাকে অনন্যা পছন্দ করে, পাগলের মতো ভালোবাসে আপনাকে। সবাই জানতো অনন্যা দেশে ফেরেনি, অথচ সে ফিরেছিল। আপনার বিয়ের আগে এসেছিল এখানে। এক দেখাতেই আপনার প্রেমে পড়ে গিয়েছিল। ভয়ানক প্রেম, খুব মারাত্মক ভালোবাসা। দূর থেকে এতটাই ভালোবেসে ফেলল যে এই বাড়িতে থাকার জন্য, আপনার কাছে থাকার জন্য তামান্নাকে অফার করেছিল পরিচয় এক্সচেঞ্জ করতে, নাম বদল করে একে অপরের জায়গায় বাঁচতে। কিন্তু রাজি হয়নি তামান্না। ছোট থেকেই জাদুবিদ্যার চর্চা করত অনন্যা। ইন্ডিয়ায় গিয়ে জাদুবিদ্যায় দক্ষ হয়েছিল সে। দিনে দিনে ভয়ানক রূপে পরিণত হয়েছিল অনন্যা। আর তামান্না সব কিছু জানত। তাই আপনাকে বাঁচাতে চেয়েছিল, রক্ষা করতে চেয়েছিল আপনাকে আর ইনায়াকে। আর ঠিক এই কারণে অনন্যা নিজের যমজ বোন তামান্নাকেই মেরে ফেলল। নিজের রক্তের সাথে বেইমানি করে সরিয়ে দিল রাস্তা থেকে। খুব কৌশলে এ বাড়িতে ঢুকে পড়ল তামান্না সেজে। একটু থামল নিহারিকা। কান্নারত অস্থির ইরফানের দিকে তাকিয়ে স্তব্ধ ও শীতল কণ্ঠে বলল, আপনি তখনও কিছু জানতেন না। এমন করে চলতে থাকলো অনন্যা এ বাড়িতে তামান্নার মতোই ভালো সেজে থাকতে শুরু করেছিল। যখন আপনার বিয়ে হয় তখন শত চেষ্টা করেও আটকাতে পারেনি অনন্যা। তাই সিদ্ধান্ত নেয় তাহিয়াকে মেরে ফেলার। ততদিনে দেরি হয়ে গিয়েছিল। আপনার সন্তান হয়, কিন্তু তবুও আপনাকে কালো জাদু করে অনন্যা। নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় এবং আপনার হাতেই আপনার স্ত্রীর প্রাণ কেড়ে নেয়। সেই রাতে আপনি প্রথমে তাহিয়ার গলা টিপে হত্যা করেছিলেন। এরপর গাড়ির ব্রেক ফেল করিয়ে নিজে ঝাঁপ দিয়েছিলেন আর তাহিয়ার লাশ উধাও।
জাস্ট ভ্যানিশ। হুঁশ ফিরতেই আপনি সব ভুলে যান যে কি হয়েছে। কিন্তু এরপরে আপনি জানতে পারেন যে তামান্না আসলে নেই, ও তো মৃত। এ হলো অনন্যা। ভয়ে আপনি কিচ্ছু করতে পারেননি, কারণ আপনি এখনও অনন্যারই হাতের মুঠোয় বন্দী। আপনি কাউকে কিছু বললে অনন্যা ইনায়াকে শেষ করে দেবে। এই হুমকিতে নিজেকে রক্ষা করেছে, এখনও করছে। ইরফান আর কাঁদছে না। সে স্থির হয়ে বসে আছে মেঝেতে, মাথা নিচু, দুই কাঁধ কাঁপছে হালকা হালকা। নিহারিকা নিঃশ্বাস ফেলল ধীরে। তার চোখের লালাভা এখনো মিলিয়ে যায়নি, কিন্তু দৃষ্টি ভয়ঙ্কর স্থির। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। তারপর খুব আস্তে ইরফান মাথা তুলল। চোখ দুটো রক্তাভ, তাতে আতঙ্ক আছে, ক্লান্তি আছে, আর আছে এমন এক স্বীকারোক্তির ভার যা বহু বছর ধরে বুকের ভেতর পাথরের মতো জমেছিল। ফিসফিস স্বরে সে বলল, আমাকে বাঁচাও নিহা, আমি বাঁচতে চাই। নিহারিকা হাসল, শীতল কণ্ঠ বলল, তামান্না ওরফে অনন্যা গতরাতে আমার উপরেও বান মেরেছে। আমি খুব জঘন্য বৃষ্টি মরা মানুষের গন্ধ পাচ্ছি ইরফান। ওয়াশরুমে আয়নায় নিজেকে না দেখে মরা মানুষের বিকৃত চেহারা দেখতে পাচ্ছি। ও কিন্তু আমায় টার্গেট করেছে, ইতোমধ্যে কাজ শুরুও করেছে। ঠোঁট ভেজালো নিহারিকা। আপনি কেন বিয়ে করেছেন আমি জানি না, আপনি কেন আমায় এই জঘন্য দুনিয়ায় জড়ালেন আমি জানি না। আমি শুধু এটুকু জানি, একবার যখন পা রেখেছি এখানে, এর শেষ দেখে ছাড়বো আমি। শিরক করে পাপ করে কতটা দূর যেতে পারে আমিও দেখব। ইরফান ফিসফিস করে বলল, অনন্যা মানুষ না নিহা, ও একটা শয়তান। নিজের বোনকে মেরে তার রক্ত খেয়েছে ও, তার শরীর জিনদের কাছে বিক্রি করেছে। তাহিয়াও শরীরও বলতে বলতে কেঁদে ফেলল ইরফান। ও তাহিয়াকে বলি দিয়েছে। নিহারকে এবারে ঠোঁট কামড়ে ভেবে বলল, বেশি দেরি করলে ও আপনার মেয়েকেও বলি দেবে। ইরফান স্তব্ধ হয়ে তাকালো। চোখ দুটো হঠাৎ ফাঁকা হয়ে গেল। মনে হলো কথাটা তার বুকের ঠিক মাঝখানে গিয়ে আঘাত করেছে। না, ঠোঁট কাঁপতে কাঁপতে বলল সে, না নিহা, ইনায়ের কিছু হবে না, আমার সন্তানকে বাঁচাতে হবে। কিন্তু নিজের কণ্ঠের ভেতরই সে ভরসা পেল না। নিহারিকা কিছুক্ষণ চুপ করে রইল, মাথা নিচু। তার চোখে তখন এক অদ্ভুত হিসাব চলতে শুরু করেছে, যেন মাথার ভিতর খুব দ্রুত অনেকগুলো জিনিস সাজাচ্ছে সে। তারপর ধীরে ধীরে সে বলল, আতঙ্কিত হবেন না, আতঙ্ক দেখলে ও আরও শক্তি পাবে। ইরফান বিস্মিত চোখে তাকালো। এটা কতটা ভয়ানক আর জঘন্য খেলা তুমি বুঝতে পারছো নিহা? কাপা গলায় বলল সে। ও সব জানে, আমরা কি ভাবছি তাও বুঝে ফেলে। আমি বহুবার চেষ্টা করেছি পালাতে, কিন্তু পারিনি। নিহারিকা এবার সোজা হয়ে বসল। তার চোখের লালচে দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। না, ও সব জানে না। ইরফান থমকে গেল। নিহারিকা ধীরে ধীরে বলল, যদি জানতো তাহলে গতরাতে আমাকে বান মারতো না, সরাসরি মেরে ফেলতো। ওয়াশরুমে আবার নীরবতা নেমে এলো। নিহারিকা ঠান্ডা মাথায় বলল, তার মানে একটা ব্যাপার পরিষ্কার। কি? ইরফানের গলা শুকিয়ে গেছে, ও ভয় পাচ্ছে। ইরফান যেন বিশ্বাসই করতে পারছে না। অনন্যা ভয় পায়? নিহারিকা মাথা নাড়ল, অবশ্যই পায়। তারপর খুব ধীরে বলল, অন্ধকার যতই শক্তিশালী হোক, আলোকে পুরোপুরি মেরে ফেলতে পারে না, তাই ও ভয় পাচ্ছে। ইরফান স্থির হয়ে তাকিয়ে রইল। নিহারিকা এবার গম্ভীর কণ্ঠে বলল, আর একটা জিনিস বুঝেছি। কি? ও এখনো ইনায়াকে মারেনি। ইরফানের বুক ধক করে উঠল। বলল, কারণ? নিহারিকা উত্তর দিল, কারণ ইনায়া ওর শেষ তাস। আপনি যদি কখনো ওর বিরুদ্ধে যান, যদি পালানোর চেষ্টা করেন, তখনই ও ইনায়াকে ব্যবহার করবে। ইরফান মাথা চেপে ধরল। তাহলে আমরা কি করব? নিহারিকা ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে তখন ভয় নেই, বরং ঠান্ডা দৃঢ়তা। ও আমাকে ভয় পায় ইরফান। ইরফান হতভম্ব হয়ে তাকালো। মানে? নিহারিকা বলল, অনন্যা আমায় ভয় পায়। ও এমনি এমনি বাড়ি থেকে যায়নি। আমি ওকে ধরে ফেলবো বলে পালিয়ে গিয়ে নিজের আস্তানায় জাদু করতে বসেছে। সে হাত ধুয়ে আয়নার দিকে তাকালো, নিজের লালচে চোখের দিকে কিছুক্ষণ স্থির হয়ে রইল। তারপর বলল, ব্যাপার না, আমার মনে হয় একটু সাহস রাখলে সব করতে পারবো। ইরফান ধীরে বলল, মানে? নিহারিকা ঘুরে দাঁড়ালো। মানে এখন থেকে আপনি আগের মতোই আচরণ করবেন। কি? অনন্যার সামনে কিছুই বুঝতে দেবেন না আপনি ভয় পাচ্ছেন, এটাও না। ইরফান অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। নিহারিকা এবার ফিসফিস করে বলল, আর আমি খুঁজে বের করবো ওর শক্তির উৎস কোথায়। ইরফান কাপা গলায় বলল, তুমি পারবে? নিহারিকার ঠোঁটে খুব হালকা অদ্ভুত একটা হাসি ফুটল। ও যদি জিনেদের সাথে চুক্তি করে থাকে, তাহলে কোথাও না কোথাও সেই চুক্তির প্রমাণও আছে। আরও নিচে স্বরে বলল, কালো জাদু কখনো বিনা দামে কাজ করে না ইরফান। ওয়াশরুমের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। ইরফান ধীরে জিজ্ঞেস করল, আর ইনায়া? নিহারিকার চোখ মুহূর্তেই কঠিন হয়ে উঠল। ইনায়াকে আজ রাতের মধ্যে এই বাড়ি থেকে সরাতে হবে। ইরফান স্তব্ধ। কিভাবে? নিহারিকা একটু ভেবে বলল, কিভাবে সেটা বড় কথা নয়, মোট কথা সরাতে হবে।
হয় ওকে দূরে কোথাও রেখে আসুন, আর না হয় মাদ্রাসায় বা এতিমখানায় দিয়ে আসুন। ইরফানের বুক কেঁপে উঠল। তার সন্তানকে এতিমখানায় রাখতে হবে, সেটা সহ্য করবে কিভাবে? ইরফান কাতর কণ্ঠে ডেকে উঠল, নিহা, এছাড়া উপায় নেই। ইনায়াকে বাঁচাতে হবে নাকি? ওটুকু বাচ্চা মেয়ে সহ্য করতে পারবে না কিন্তু। ইরফান দীর্ঘশ্বাস ফেলে জড়িয়ে ধরল নিহারিকাকে। নিহারিকাও পাল্টা জড়িয়ে ধরতেই তার চোখ গিয়ে পড়ল তাদের বিছানায়। চোখ বড় হলো নিহারিকার, কারণ সে বিছানাতে মরা শূকরের মাথা দেখতে পাচ্ছে। রক্তাক্ত হয়েছে তার চোখ, সবই ভ্রম জানে সে। তাই দ্রুত চোখ খিচে বন্ধ করল নিহারিকা। ফিসফিস করে বলল, আমি পুরোপুরি ওদের কবলে যাওয়ার পূর্বে সব করতে হবে ইরফান। এই মুহূর্তে হুজুরের কাছে চলুন।